আর্থিক খাত সংস্কার করা, কালো টাকার ব্যবহার বা দৌরত্ব কমানোর জন্য আর্থিক খাত সংস্কার, নির্বাচন রিলেটেড বিষয় সেগুলো করতে হবে, এগুলো তো বেসিক লাগবে। কিন্তু ব্যাপক ভিত্তিক যে সংস্কারের কথা বলা হচ্ছে এবং সেটা বলতে গিয়ে রাজনীতিবিদদের জন্য অনাস্থাকে যেভাবে উস্কে দেয়া হচ্ছে ছাত্রদের মধ্যে বা দেশবাসীর মধ্যে, এটাও খুব ভালো লক্ষণ না। নির্বাচন নিয়ে ধোঁয়াশা বা যে বিষয়ই সামনে থাকুক না কেন, এটা তো সত্য যে সংস্কার ছাড়া নির্বাচন সেটি আসলে অর্থবহ হবে না, সেটি বারবার বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। আরেকটি বিষয় আপনাকে জানতে চাই, এটি স্বামীমেদের পাটোয়ারি যেটি বলছেন যে আন্দোলনের সময় যে দাবি ছিল এখন অনেক কিছুই যুক্ত হচ্ছে। পাটোয়ারি ভাই বলছেন যে আমরা কি অন্ধকারে হাঁটছি কিনা বা সেদিকে না, ওইখানে জায়গায় কিনা, ওইটা তো ধরেন আন্দোলনের সময় ছিল না বলে দাবি যুক্ত হতে পারবে না এমন কোনো কথা নাই। আন্দোলনের সময় শুরু তো দাবি ছিল তো একটা কোটা সংস্কার, যে আমরা সরকারি চাকরিতে এই বৈষম্য চাই না, আমরা যাতে মেধার ভিত্তিতে চাকরি পেতে পারি। সেইখান থেকে আস্তে আস্তে এই দফা বা কয়েক দফা হলো, সেখান থেকে কমে আবার এক দফা হলো, শেখ হাসিনার পদত্যাগ হলো না। সুতরাং এরকম তো দফা যুক্ত হতে পারে, দাবি যুক্ত হতে পারে। 16 বছরের অনেক হিসাব তখন মাথায় রাখা হয়নি, পরবর্তীতে সেটি মাথায় রাখা হতে পারে। সংবিধান পরিবর্তনের কথা আন্দোলনের সময় ওই সময় মাঠে ছিল না, কিন্তু এই সংবিধান যে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা হবে সেই ঘোষণা তো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেক আগেই বলেছেন যে এই সংবিধান বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা হবে, এবং সেটার জন্য তার নামে মামলাও করা হয়েছে। সুতরাং এইসব দাবি পুরনো, এবং এই সংবিধানকে যেভাবে কাটাছিঁড়া করে যাতা করেছে, সংবিধানকে অসাংবিধানিকভাবে দেশ পরিচালনার জন্য ব্যবহার করবার জন্য সংবিধান তৈরি করেছে। সুতরাং সেটা তো পরিবর্তন চাইতেই পারে, সেগুলো কেন চাবে না? সেটা বাতিল হোক, পরিবর্তন হোক, কি হয় সেটা কমিশন গঠন হয়েছে, তারা দেখবে। আর একটা হচ্ছে যে শ্যামবের ওই কথাটার সঙ্গে আমি একমত না যে আওয়ামী লীগকে বাদ দিলেই একটা একতরফা নির্বাচন হতে যাচ্ছে। আওয়ামী লীগ বা জাতীয় পার্টি দুইটা দল বলেছেন, শ্যামবে জাতীয় পার্টির নেতা বলে, কিন্তু আওয়ামী লীগকে সঙ্গে আনার দরকার ছিল না, কারণ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। গণহত্যাকারী একটা দল, তাদের নিষিদ্ধের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে, সেটা নিয়ে ভিন্ন মত নানান রকম কিছু আছে। কিন্তু ফাইনালি এদেশের আমার মনে হয় যে সকল গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তি একমত হবে যে আওয়ামী লীগের যেসব লোক গণহত্যায় জড়িত, গুম খুনে জড়িত, তাদের বিচার অবশ্যই করতে হবে। এমনকি বড় বড় টাকা পাচার, দুর্নীতিতে যুক্ত, ক্ষমতার অপব্যবহারে যুক্ত, তাদের বিচার অবশ্যই করতে হবে। ভোটের অধিকার কেড়ে নিয়ে 3টা নির্বাচন যারা মানুষের সঙ্গে প্রতারণামূলকভাবে করেছে, সেই নির্বাচনের যারা বেনিফিশিয়ারি এবং এর যারা কুশীলব, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এবং এই সকলের অপরাধের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে জনগণই নির্বাচনে দাঁড়াতে দিবে না। সেখানে সরকারের নিষিদ্ধ করারও দরকার হবে না, নির্বাচন কমিশনেরও কিছু করার দরকার হবে না। এদেশের গণহত্যার গণ অভ্যুত্থানের পক্ষের যে শক্তি, সেই দেশবাসী আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড়াতে দিবে না, এটা বাস্তবতা, এটা মানতে হবে। সুতরাং আওয়ামী লীগ নির্বাচনে না আসলেই সেটা একতরফা নির্বাচনের দিকে গেল, এটা ভাবার আর বাংলাদেশের সুযোগ নাই, সেই বাংলাদেশ নাই। আর আপনি যে সংস্কারের কথা বলছেন, এইখানে সংস্কার বেশি বেশি বলে বলে জিনিসটাকে ঘোলাটে করা হচ্ছে। সংস্কার দরকার হবে, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তার সঙ্গে যে সংশ্লিষ্ট সংস্কারগুলো, সেখানে ফোকাস করতে হবে আগে। নির্বাচন কমিশন গঠিত হয়েছে, নির্বাচনে আইনের সংস্কারের জন্য কমিশন গঠিত হয়েছে, আপনার প্রশাসনিক সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে, বিচার বিভাগ সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে, পুলিশ বিভাগ সংস্কার করা হবে, সে প্রক্রিয়া চলছে। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট এই কয়টা মূলত, সুতরাং এ সংস্কার হবে। আর্থিক খাত সংস্কার করা, কালো টাকার ব্যবহার বা দৌরত্ব কমানোর জন্য আর্থিক খাত সংস্কার, নির্বাচন রিলেটেড বিষয় সেগুলো করতে হবে, এগুলো তো বেসিক লাগবে। কিন্তু ব্যাপক ভিত্তিক যে সংস্কারের কথা বলা হচ্ছে এবং সেটা বলতে গিয়ে রাজনীতিবিদদের জন্য অনাস্থাকে যেভাবে উস্কে দেয়া হচ্ছে ছাত্রদের মধ্যে বা দেশবাসীর মধ্যে, এটাও খুব ভালো লক্ষণ না। শেষ বিচারে গিয়ে দেশবাসীকে রাজনীতিবিদদের উপরই আস্থা
রাখতে হবে। যদিও এই আস্থার সংকট তৈরির জন্য রাজনীতিবিদরাই দায়ী। রাজনীতিবিদরা নিজেরা নিজেদের উপর আস্থা রাখতে পারেন না বলেই তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, যে 5 বছর যে রাষ্ট্র চালাবে এই আস্থা যার উপর আমি রাখতে পারবো সে একটা নির্বাচন করতে পারবে, এই আস্থাটা আমি রাখতে পারি নাই। সেই অনাস্থা থেকে দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এসেছিল এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ইটসেলফ রাজনীতিবিদদের উপর অনাস্থার যে বীজ সেটা বপন করেছে এবং পোক্ত করেছে। সুতরাং তারপরেও বলবো দেশবাসীকে শেষ বিচারে গিয়ে রাজনীতিবিদদের উপরই আস্থায় ফিরে আসতে হবে। তবে সেই রাজনীতিবিদদের, কারণ দেশ তো তারাই চালাবে, তবে এই আস্থা রাখতে গিয়ে রাজনীতিবিদরা বা রাজনৈতিক দল যে অঙ্গীকার করে সে অঙ্গীকার যাতে তারা রক্ষা করে সেই বিষয়েও চাপ অব্যাহত রাখতে হবে এবং দাবি জানিয়ে যেতে হবে। কারণ যদি শুধু অনাস্থাই আমি রাখি, সেই অনাস্থার বিবেচনায় যদি এই সরকারের কাছেই সব সংস্কার করি, শুধু সংস্কার করে কি হয় বলেন তো? বাংলাদেশে কি আইনের অভাব ছিল কোনো দিন? আইনের অভাব আছে, কিছু দুষ্টু আইন আছে, এটা সত্য, কিছু আইনের অপপ্রয়োগের সুযোগ আছে, এটাও সত্য, কিন্তু অনেক ভালো আইনও তো আছে। সে আইনগুলো কি গত 16 বছরে মানা হয়েছে? এই দেশে নির্বাচন 16 বছর ধরে, এই যে 4টি নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, এই নির্বাচনটা যেই সংবিধান এবং যেই আইন বিদ্যমান আছে তার কোনটাকে ফলো করে হয়েছে বলেন? বিদ্যমান আইনকেও যদি ফলো করা হতো তাহলে কি এই নির্বাচন হতে পারত? বিদ্যমান আইনকে যদি ফলো করা হতো তাহলে কি এই গুম, এই খুন, এই আয়নাগর হতে পারত? বিদ্যমান আইনকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখানো না হতো তাহলে কি এই গায়েবী মামলা, পুলিশ যা খুশি তাই করতে পারার যে একচাটিয়া যে অধিকার তারা নিয়েছিল, বিচার বিভাগ যার নামে যা খুশি তা রায় দিতে পারে সেই অধিকারটা নিজেরা নিয়েছিল, এটা কি হতে পারত? এগুলো করার আইন কি বাংলাদেশে ছিল? বরং বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আইন ভঙ্গ করলে তার এমন কঠোর শাস্তি হতে হবে যাতে ভবিষ্যতে কেউ আইন ভেঙে রাষ্ট্র পরিচালনা করতে চাওয়া বা বেআইনিভাবে রাষ্ট্র ক্ষমতাকে দখলে রাখতে গেলে যেন তাদের বুক কাঁপে যে আমাকে কোনো না কোনো একদিন ক্ষমতা ছাড়তে হতে পারে এবং এই রকম বিচারের মুখোমুখি আমাকেও হতে হবে। সেই জন্য আইন পরিবর্তন, সংস্কার সবাই সঙ্গে সঙ্গে এটা হবে, সারা পৃথিবীতে হচ্ছে, বাংলাদেশেও হতে হবে। কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে ক্ষমতায় যারা যায় তারা আইনের তোয়াক্কা করে না। সেটা সাংঘাতিকভাবে বিস্তৃত হয়েছিল এই গত 16 বছর। ফ্যাসিবাদ বলেন, মাফিয়াতন্ত্র বলেন, দুঃশাসন বলেন, এমন কোনো বাজে বিশেষণ নাই যা শেখ হাসিনা এবং তার সরকারের বেলায় এবং তার দোসরদের বেলায় প্রযোজ্য হবে না। সুতরাং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এই দাবিটা জানাতে হবে বেশি করে, এবং সেই বিচার করার অঙ্গীকার এই সরকার শুরু করেছে, করবে, এবং যারা ক্ষমতায় আসবে তাদেরকে এই অঙ্গীকার করতে হবে এবং সেটা অব্যাহত রাখতে হবে সেই বিচার প্রক্রিয়া, এবং নিজেদেরকেও সতর্ক থাকতে হবে। পরে নির্বাচন, আগে বিচার হবে তারপরে নির্বাচন না, সেটা সামগ্রিকভাবে নির্বাচনের কথা বলেনি, বলছে যে আওয়ামী লীগের এই গণহত্যায় অভিযুক্তদের বিচার আগে, তারপর তারা নির্বাচনে অংশ নেবে কিনা সেটা। আওয়ামী লীগের নির্বাচনে আসতে পারবে কি পারবে না এই প্রশ্ন যখন উঠছে সেটা। আর নির্বাচনের তারিখ প্রসঙ্গে বিক্ষিপ্তভাবে যেমন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার বলছেন যে খুব বেসিক কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন। লন্ডনে একজন উপদেষ্টা তিনিও বলছেন যে দ্রুত নির্বাচনের পক্ষেই তার অবস্থান। কিন্তু আজকেই আবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলছে যে এগুলো সব বিক্ষিপ্ত বা ব্যক্তিগত কথা, প্রধান উপদেষ্টা যখন বলবেন সেটাই আসল কথা। কিন্তু প্রধান উপদেষ্টা যদি এককভাবে বলবেন এমনও নয়, প্রধান উপদেষ্টা তো তাকে যারা ক্ষমতায় বসিয়েছে, এই ছাত্র জনতা, এই রাজনৈতিক শক্তি, নির্বাচনের প্রাণ যারা, যেই দেশবাসী, জনগণ, এবং জনগণের প্রতিনিধি নির্বাচিত যখন হয় সংসদে যায় বা বিভিন্ন নির্বাচিত প্রতিনিধি হয় তারা একরকম প্রতিনিধি, আবার রাজনৈতিক দলগুলো ইটসেলফ ওই দলের কাঠামোর কারণেও তারা জনগণের একরকম প্রতিনিধি। যেই দলের সারা দেশে মনে করেন কোটির উপরে সদস্য আছে, তাহলে ওই কোটি লোকের
প্রতিনিধিত্ব ওই রাজনৈতিক দলের নেতৃত্ব। এটা তো প্রাথমিকভাবে রাজনৈতিক দল হিসেবেই তারা একটা নেতৃত্ব বা দেশবাসীর একটা প্রতিনিধিত্ব তারা করে, যেই দলে কোটি লোকের উপরে সদস্য আছে, সুতরাং সেটাকে আমলে নিতে হবে। জাতীয় পর্যায়ে ফয়সালা হওয়ার পরে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। প্রধান উপদেষ্টা ভারতের একটি দৈনিক গণমাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে আপনি জানেন যে সেখানে দোষটা অনেকটা বিএনপির দিকে তিনি চাপিয়ে দিয়েছেন। সেখান থেকে বিএনপি থেকেও এটার প্রতিবাদ জানানো হয়েছে। আসলে এই বিষয়ে কি সিদ্ধান্ত হবে জাতীয় পর্যায়ে? ওয়েল, এই বিষয়টার সঙ্গে রিলেটেড করেই আমি শামীম ভাইয়ের ওই কথাটাও বলছি। শামীম ভাই আমার কথা একটু মিসআন্ডারস্ট্যান্ড করেছেন যে আওয়ামী লীগের গণহত্যায় অংশগ্রহণকারী সবার বিচার হওয়ার পরে নির্বাচন, সুতরাং এই বিচার করতে তো 5 বছর 10 বছর লেগে যাবে, 5 বছর কি বিএনপি অপেক্ষা করবে কিনা। আসলে ওটি আমি বলিনি, আমি প্রধান উপদেষ্টার কথাকে উদ্ধৃত করে বলেছিলাম এবং ব্যাখ্যা করেই বলেছি। শামীম ভাই হয়তো মনোযোগ দিয়ে অংশটা শোনেন নাই, যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টাও বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য নানান শক্তি দাবি তুলেছে, ছাত্ররা দাবি তুলেছে। সরকারের তরফ থেকে স্পষ্ট কোনো অবস্থান নেওয়া হয়নি। বিএনপি সহ আরও কিছু দল বলছে যে নির্বাহী আদেশে কলমের খোঁচায় কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা এটি ভালো নজির স্থাপন করবে না, ফলে বিএনপি এটা চায় না। তাহলে কি এরপরে কথা হলো, তাহলে কি আওয়ামী লীগ তাহলে কি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না, সে বিষয়ে কেউ কোনো স্পষ্ট জবাব দেয়নি। সবাই নানান রকমের কৌশল করে উত্তর দিচ্ছে, কিন্তু প্রধান উপদেষ্টা বলছেন টাইম সাময়িকীকে। তিনি বলছেন যে আওয়ামী লীগের এই গণহত্যায় অংশ নিয়েছে যারা, তাদের বিচারের পরেই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে। এই কথাটা আমি বলছি যে আওয়ামী লীগের যারা গণহত্যায় অংশ নিয়েছে তার সঙ্গে আমি আরও যোগ করেছি গণহত্যা না শুধু, 16 বছর ধরে যারা গুম খুনে অংশ নিয়েছে, আয়নাগরের সঙ্গে যারা পরামর্শদাতা বা সংশ্লিষ্ট ছিল, এটা তো শুধু প্রশাসনের লোকরাই করেছে তা না, স্বয়ং শেখ হাসিনা করেছে। হয়তো তারা আরও কোনো মন্ত্রী বা প্রভাবশালী তার কাছের লোকরা জড়িত ছিল, সে তো বেরিয়ে আসবে। গুম খুনের সঙ্গে কারা যুক্ত ছিল, আয়নাগরের সঙ্গে কারা যুক্ত ছিল, এক্সট্রা জুডিশিয়াল কিলিং যে দাদারসে হয়েছে, ইতিমধ্যেই গুম খুনের বিষয়ে যে কমিশন হয়েছে তারা বলছে 3,500-এর মতো গুম হয়েছে। 1,500-এর উপরে ইতিমধ্যে তারা প্রমাণ পেয়েছেন, তাদের ধারণা 3,500-এর উপরে। ফলে আওয়ামী লীগের এটা ইভেন বড় বড় যে টাকা পাচারের ঘটনা, বাংলাদেশটাকে যে ফোকলা বানিয়ে ফেলেছে এই চোরের গোষ্ঠী, এই চাটার দল, এই ডাকাতের দল টাকা পাচার করে করে, এগুলির বিচার অবশ্যই হতে হবে। এবং এই আওয়ামী লীগের লোকদের এই বিচার হওয়ার আগে পর্যন্ত আপনি বুঝবেন কি করে যে এই দলটার এই নেতা গণহত্যায় জড়িত নয়। সুতরাং এদের বিচার হবে, বিচারের নির্দোষ প্রমাণিত হলে তখনই শুধু তারা নির্বাচন করার অধিকার পাবে। সেই ফর্মুলা কিভাবে ইমপ্লিমেন্ট করা যাবে সেই দিকে যেতে হবে। আর একটা হচ্ছে জনরোষ। এদেশের মানুষ আওয়ামী লীগকে গণহত্যাকারী, পলাতক, ফ্যাসিবাদ, খুনি, মাফিয়া চক্রের দল হিসেবে চিহ্নিত করেছে, যার প্রধান নেত্রী পালিয়ে গেছে। এত শখ, তারা নির্বাচন করবে, জনগণ আবার সেটা মেনে নেবে। সুতরাং আওয়ামী লীগের রাজনীতি এবং নির্বাচন একেবারেই অপ্রাসঙ্গিক বিষয় আনলেস অ্যান্ড আনটিল এই সব বড় বড় অপরাধের বিচার না হয় এবং চিহ্নিত না হয় যে এরা অপরাধী, এরা অপরাধী নয়। অপরাধী নয় যারা, তারা যদি নতুনভাবে রাজনীতি করতে চায় এবং বাংলাদেশের আইনি ফ্রেমের মধ্য থেকে, হয়তো সেটা ভবিষ্যৎ বলবে সেই রাজনীতি কেমন হবে বা কতটুকু পারবে, কিন্তু তার আগে নয়। আপনি একটু যোগ করি যে আপনি বলছেন যে এখন আওয়ামী লীগের রাজনীতি অপ্রাসঙ্গিক। এটি যদি নির্বাচনী যাত্রা যদি দেরি হয় বা দীর্ঘায়িত হয়, তখন কি প্রাসঙ্গিকতা ফিরে আসবে কিনা, এরকম কোনো নির্বাচনী যাত্রা যত দেরি হবে, যেটা তারেক রহমান বলছেন এবং আপনি প্রশ্ন করেছিলেন শামীম ভাইকে যে এই ষড়যন্ত্র কারা করছে, এই ষড়যন্ত্র কারা করছে সেটা তারেক রহমান তার বক্তৃতায় বলে দিয়েছেন। তিনি বলছেন পরাজিত বা পতিত ফ্যাসিবাদ, পলাতক ফ্যাসিবাদ তাদের বিদেশি বন্ধু প্রভু, বিদেশি প্রভু এবং দেশে তাদের প্রভু, তাদের দিয়ে ষড়যন্ত্র করাচ্ছে, তাদের সঙ্গে ষড়যন্ত্র করছে। সুতরাং
আওয়ামী লীগ তো যে কোনো উপায়ে ষড়যন্ত্র করবেই। কয়দিন পর পর যে অডিও ফাঁস হয় দেখেন না, সেটা তো ষড়যন্ত্র স্পষ্ট হয়ে যায় যে কি চায়। ট্রাম্পের ছবি নিয়ে বাংলাদেশে কিছু লোককে মিছিল করার পরামর্শ দিচ্ছে এবং সেইখানে হামলা চালালে তার ভিডিও করে বা বাধা দিলে ভিডিও এবং ছবি তুলে পাঠাতে বলছে, যেটা ট্রাম্পের কাছে পাঠিয়ে বলবে যে তোমার ছবি নিয়ে তোমার সমর্থনের মিছিল করেছে বলে এই যে বাধা দিয়েছে বা নির্যাতন করছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনাগুলোকে যেইভাবে মিথ্যা নিউজ করিয়ে ইন্ডিয়ার সংবাদ মাধ্যমে এটাকে যেইভাবে পোট্রে করা হলো বা চিত্রিত করা হলো, এবং সেটাও ট্রাম্প পর্যন্ত গেল, সে এক্সে বা স্টেটমেন্ট করে বসলো, এটা কি ষড়যন্ত্রের অংশ না? এই যে বিভিন্ন রকমের আন্দোলন হচ্ছে, যেই আন্দোলনগুলো আসলে যৌক্তিক কোনো কারণ নেই এমন আন্দোলনও হচ্ছে। এই যে রিক্সা শ্রমিক, অটোরিক্সা তাদেরকে বন্ধ করেছে, সেটা অমানবিক হয়েছে, সরকারকে অবশ্যই সেটার সুরাহা করতে হবে, কারণ এতগুলা লোকের রুটি রুজি এর সঙ্গে যুক্ত। এইসব বাহনে যেই লোকগুলা চলাচল করে, তাদের চলাচল নির্বিঘ্ন করার জন্য বিকল্প বাহন না দিয়ে, এই লোকগুলার বিকল্প পেশা না দিয়ে হুট করে আদালতের একটা রায় বন্ধ করে দেওয়া, এই তো অত্যন্ত অদূরদর্শী, অপ্রয়োজনীয়, অমানবিক সিদ্ধান্ত। সেখান থেকে সরে আসতে হবে। কিন্তু তার সুযোগ নিয়ে আবার আন্দোলন যে হচ্ছে, ষড়যন্ত্র কোথায়? সেই আন্দোলনের মধ্যে ছাত্রলীগ, আওয়ামী লীগ ঢুকে গিয়ে ওই রিক্সাওয়ালা সেজেছে। এটা কি ষড়যন্ত্র নয়? সুতরাং নানা পদ্ধতিতে ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ ঢুকে গিয়েছে, চিহ্নিত হচ্ছে। ছাত্রলীগের পদধারীরা রিক্সাওয়ালা দাবি করে যে করেছে, সেটার ভিডিও ফুটেজ, ছবি নিয়ে পদ মিলিয়ে ইতিমধ্যে বের হয়ে গেছে যে কোন শাখার কে ছাত্রলীগের কোন নেতা সে নিজেকে রিক্সাওয়ালা দাবি করে আন্দোলনে নেমেছে। সুতরাং এটা, এই যে ছদ্মবেশ ধারণ করে আওয়ামী লীগ যেটা করছে, এটা ষড়যন্ত্র। সুতরাং ষড়যন্ত্র যত বেশি এরা দেরি করবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারছে না, সামনে রোজা, সামনে বলতে 3 মাসের, আগামী মার্চ মাসে রোজা আসবে, সেই রোজার আগে দ্রব্যমূল্য যদি তারা নিয়ন্ত্রণে আসতে না পারে, ধর্মপ্রাণ মুসলমানকে যদি স্বস্তি দিতে না পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব সুবিধাজনক অবস্থায় নেই, বিভিন্ন গ্রুপ বিভিন্ন কারণে যেই রকম যৌক্তিক এবং অযৌক্তিক আন্দোলন করে ব্যতিব্যস্ত করে ফেলছে, সেটাকে কন্ট্রোল আনতে পারছে না, সরকারের ভেতরেই যেই রকম মানে গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না বা ফ্যাসিবাদের সুবিধাভোগী তারা জায়গা করে নিয়েছে, একদিকে বিভিন্ন দল বা গোষ্ঠীকে ফ্যাসিবাদের দোষী হিসেবে নিষিদ্ধ করার দাবি করছে, আবার ফ্যাসিবাদের সুবিধাভোগীদের আবার তাদের উপদেষ্টা পরিষদে বা গুরুত্বপূর্ণ পদে আবার বসাচ্ছে। এটা তো বৈপরীত্য। ফলে এই সরকার যদি সফলভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা রক্ষা, এই দেশ পরিচালনায় যোগ্যতার পরিচয় এবং প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের দিকে এগোতে পারে, তাহলে সেটা মানুষের প্রত্যাশা করে ভালোভাবে নিবে। কিন্তু সেটা তারা পারছে না, যে তার লক্ষ্য ইতিমধ্যে স্পষ্ট হয়ে